আজকে আমরা পিকে দে সরকারের বই থেকে ট্রান্সলেশন এবং প্রেসির যে এক্সারসাইজ পার্টগুলো আছে সেখান থেকে ট্রান্সলেশনে 88 এবং প্রেসির 8 দেখব এবং তার সাথে সাথে ইংলিশে একটা রিপোর্ট দেখব। সেটা কি? সেটা হলো যে বোট কাপসিস ডিউরিং দি ইমার্শন অফ দুর্গা আইডল, মানে দুর্গা যে প্রতিমা সেই প্রতিমা নিমজ্জনের সময় যে নৌকাডুবি সেটা নিয়ে আমরা একটা রিপোর্ট দেখব, ঠিক আছে? এবং তার সাথে সাথে ইংলিশে গ্রামার এবং যে ভোকাবুলারি পার্টটা আছে সেটাও দেখব, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে প্রতিদিনকার ক্লাসের মতো আমরা আজকেও 100 লাইকের টার্গেট রাখছি। আশা করছি আপনারা খুব শীঘ্রই করে দেবেন। যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হননি তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে গিয়ে যুক্ত হয়ে যান। তাহলে প্রতিদিন বেসিকে আমরা যে সমস্ত হোম টাস্কগুলো প্রোভাইড করে থাকছি এবং তার যে প্রিভিয়াস আপডেট সেগুলো কিন্তু সেখানে পেয়ে যাবেন, ঠিক আছে? চলুন তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট আপনারা ভিডিওটাকে পজ করে এই যে ট্রান্সলেশন প্যাসেজটা আছে এটা বারংবার পড়ে নিন, তারপরে আমরা এগোবো, ঠিক আছে? পড়া হয়েছে, চলুন তাহলে এগোই। দেখুন কি বলা হচ্ছে, ফার্স্ট লাইনটা ভালো করে বুঝবেন কি বলা হচ্ছে এখানে। এখানে বলতে চাইছে, সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, মৃত্যুঞ্জয় তুমি কি চাও? তাহলে দেখুন এই যে বিষয়টা বলছে, সন্ন্যাসী ঘরে প্রবেশ করিয়া কহিলেন, তাহলে এটাকে কিন্তু আপনি আমরা যেরকমভাবে বলেছিলাম যে কম্পাউন্ডেও লিখতে পারেন বা যেরকমভাবে লেখা আছে সিম্পল সেন্টেন্সে আপনি কিন্তু পার্টিসিপেল করেও কিন্তু করতে পারেন, ঠিক আছে? তাহলে সন্ন্যাসী আপনি যদি কম্পাউন্ডে করেন তাহলে আপনি কি বলবেন, যে সন্ন্যাসী ঘরে প্রবেশ করেছিলেন এবং বলেছিলেন, এরকমভাবে বলা যায়। যেহেতু এটা পার্টিসিপেল করে আছে আমরা পার্টিসিপেল করেই কিন্তু করব, ঠিক আছে? দেখুন আমরা কিভাবে করব বিষয়টাকে। তাহলে কি করা হলো এখানে, এন্টারিং ইনটু দি রুম মানে ঘরে প্রবেশ করে, ঠিক আছে? দি মঙ্ক সেট মানে সন্ন্যাসী বলেছিলেন, বা আপনি এখানে মঙ্ক সেট না লিখে মঙ্ক আস্কও লিখতে পারেন, ঠিক আছে? তাহলে কি করবেন, পাস্ট ইনডিফিনিটে কিন্তু বিষয়টাকে আমরা লিখছি। তাহলে এন্টারিং ইনটু দি রুম মানে রুমে প্রবেশ করে, ঘরে প্রবেশ করে, দি মঙ্ক আস্কও লিখতে পারেন বা সেট লিখলাম, কোনো অসুবিধা নেই, আস্ক লিখলেও হবে, ঠিক আছে? তারপর বলছি কি, মৃত্যুঞ্জয় তুমি কি চাও? এই যে বিষয়টা ডিরেক্ট স্পিচে আছে, তাই এই বিষয়টা আমরা ডিরেক্ট স্পিচে কিভাবে লিখলাম, মৃত্যুঞ্জয় তুমি কি চাও, তার মানে আপনাকে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটে ইন্টারোগেটিভ করে লিখতে হবে। সেরকমভাবে আমরা করলাম কি, মৃত্যুঞ্জয় হোয়াট ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কিন্তু ওই হোয়াট ডু ইউ ওয়ান্ট এই বিষয়টা কিন্তু যেহেতু আমরা ডিরেক্টে আছে তাই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ করে কিন্তু লিখলাম, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন সেকেন্ড সেন্টেন্সটা কি বলা আছে এখানে। এখানে বলছে সে বলিয়া উঠিল, এই যে সে বলিয়া উঠিল ব্যাপারটা আসছে, তার মানে কি, সে বলিয়া উঠিল মানে সঙ্গে সঙ্গে বলে উঠলো, তাই না? তাহলে সঙ্গে সঙ্গে বলে উঠলো যে ব্যাপারটা আপনি কিন্তু প্রম্পটলি লিখতে পারেন, ঠিক আছে? তারপরে দেখুন কি বলছে, আমি আর কিছু চাই না, আমি এই সুরঙ্গ হইতে, অন্ধকার হইতে, এই সোনার গারদ হইতে বাহির হইতে চাই। তার মানে এই যে ডিরেক্ট স্পিচটা বলা আছে এটাকে যদি আপনি একটু গুছিয়ে নেন তাহলে কিভাবে কি হবে, যে আমি এই সমস্ত জায়গা হইতে বার হওয়া ছাড়া আর কিছুই চাই না, তাই না? এরকমভাবেই আমরা গুছিয়ে কিন্তু বিষয়টাকে লিখবো। দেখুন আমরা কিভাবে বিষয়টাকে লিখলাম, ভালো করে ফলো করবেন। এই যে সে বলিয়া উঠিল মানে সঙ্গে সঙ্গে বললো, তৎক্ষণাৎ বললো, সেই জন্যই কিন্তু আমরা লিখলাম প্রম্পটলি। তাহলে হি প্রম্পটলি রিপ্লাইড মানে সে সঙ্গে সঙ্গে বললো বা সে বলে উঠলো, কি বলে উঠলো, আমি আর কিছুই চাই না, যে এই ব্যাপারটা মানে কি, আমি এই সুরঙ্গ হইতে, অন্ধকার হইতে আর সোনার গারদ হইতে বার হওয়া ছাড়া আর কিছুই চাই না। এরকমভাবে সাজিয়ে আমরা লিখবো। দেখুন আই ওয়ান্ট নাথিং বিষয়টাকে কিন্তু আপনাকে ডিরেক্ট স্পিচে আছে তাই কিন্তু প্রেজেন্টেই লিখতে হবে। তাহলে আই ওয়ান্ট নাথিং মোর দ্যান টু কাম আউট অফ দিস টানেল মানে এই টানেল থেকে বার হওয়া ছাড়া, আউট অফ দিস ডার্কনেস এই অন্ধকার থেকে বার হওয়া ছাড়া, অ্যান্ড আউট অফ দিস গোল্ডেন প্রিজন এবং এই যে সোনার গারদ যেটা সেটা থেকে বার হওয়া ছাড়া, আই ওয়ান্ট নাথিং মোর দ্যান মানে এর থেকে বেশি আমি কিছু চাই না, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে কি বলা হলো, যে আমি এই সুরঙ্গ থেকে, অন্ধকার থেকে এবং সোনার গারদ থেকে বার হওয়া ছাড়া আর কিছুই চাই না, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? একদম পাটে পাটে আমরা সাজিয়ে দিলাম। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3 কি বলা হচ্ছে, বলছে আমি আলোক চাই, মুক্তি চাই, আকাশ চাই। তাহলে আকাশ চাই বলতে মুক্ত আকাশ চাওয়ার কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেইভাবে আমরা লিখবো। তাহলে এই যে আমরা আগের যে সেন্টেন্সটা করলাম যেখানে কিনা ডিরেক্ট স্পিচটা কিন্তু সেখানে শেষ হয়নি, ডিরেক্ট স্পিচটা কিন্তু এখানেই এসেই দেখুন শেষ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই বিষয়টা কিন্তু আমরা প্রেজেন্টেই কিন্তু লিখবো, ঠিক আছে? তাহলে আমি আলোক চাই বিষয়টা কেমনভাবে লেখা হচ্ছে দেখুন, আই ওয়ান্ট লাইট, ঠিক আছে? ফ্রিডম, ঠিক আছে, বা লিবারেশন লিখতে পারেন, অ্যান্ড ফ্রি স্কাই মানে আকাশ চাই বলতে মুক্ত আকাশের কথা বলা হচ্ছে তাই ফ্রি স্কাই লিখলাম, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু বিষয়টাকে করলাম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে লাইনটা দেখুন কি বলছে, এখানে বলছে সন্ন্যাসী বলিলেন, তাহলে সন্ন্যাসী বলিলেন বলে যেটা আছে ডিরেক্ট স্পিচটা সেখানে কি আছে দেখুন, এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে, একবার যাইবে না? তাহলে এই যে বিষয়টা বলছে সন্ন্যাসী বললেন যে ব্যাপারটা, যে সোনার ব্যাপার যেটা বলা হচ্ছে যে যাইবে না, এই যে যাইবে না ব্যাপারটা কিন্তু লাস্টে আছে, তাহলে কিন্তু আমরা এখানে আর আস্কড দেবো না, এখানে কি দেবো, সন্ন্যাসী বলিলেন মানে মঙ্ক সেড, এইভাবেই কিন্তু আমরা বিষয়টাকে লিখবো। দেখুন কি বলা হচ্ছে,
ভালো করে বুঝবেন। দি মঙ্ক সেট মানে মঙ্ক বললেন, সন্ন্যাসী বললেন, কি বললেন? বললেন যে এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার। ভালো করে বিষয়টাকে বুঝবেন। তাহলে কি ট্রেজার ট্রোভ মানে রত্ন ভাণ্ডার, ঠিক আছে? ট্রেজার ট্রোভ ইজ হিয়ার মানে রত্ন ভাণ্ডার এখানে আছে। কোন রত্ন ভাণ্ডার? হুইচ ইজ মোর প্রিসিয়াস, যেটা কিনা অত্যন্ত মূল্যবান দ্যান দিস গোল্ড ট্রেজার, এই সোনার ভাণ্ডারের চেয়ে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে, এই সোনার ভাণ্ডারের চেয়ে মূল্যবান রত্ন ভাণ্ডার এখানে আছে। এই বিষয়টাকে আমরা কেমনভাবে লিখলাম? ট্রেজার ট্রোভ ইজ হিয়ার মানে রত্ন ভাণ্ডার এখানে আছে, হুইচ ইজ মোর প্রিসিয়াস যেটা কিনা মূল্যবান কার চেয়ে? দ্যান দিস গোল্ড ট্রেজার, এই সোনার ভাণ্ডারের চেয়ে সেটা কিনা এখানে আছে। এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখলাম, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল প্রেজেন্টে এবং কম্পারেটিভ ডিগ্রিতে সাজিয়ে বিষয়টাকে লেখা হলো। তারপরে দেখুন একবার যাইবে না, এই একবার যাইবে নাটাকে আমরা কেমনভাবে লিখলাম? যে কি ফিউচার ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ করে লিখতে হবে। তাহলে ওন্ট ইউ গো ওয়ান্স বা উইল ইউ নট গো ওয়ান্স, এই বিষয়টাকে আমরা ওন্ট হিসেবে লিখলাম। তাহলে ওন্ট ইউ গো ওয়ান্স, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হচ্ছে কিভাবে কি করা হচ্ছে। আচ্ছা, তারপরে দেখুন তারপরের লাইনটা কি বলা হচ্ছে এখানে। এখানে বলছে মৃত্যুঞ্জয় কহিল না যাইব না। তাহলে মৃত্যুঞ্জয় কহিল একদম সিম্পল ব্যাপার। মৃত্যুঞ্জয় কহিল বলতে আপনি মৃত্যুঞ্জয় রিপ্লাইড হিসেবে লিখবেন, ঠিক আছে? তাহলে না যাইব না, তাহলে নো আই উইল নট গো, ঠিক আছে? আই উইল নট গো কেন? উইলটা কেন? কারণ দেখুন এই উইলটা দেওয়া হচ্ছে একটাই কারণে, সে একদম নিশ্চিত যে যাবেই না, সে কোনো সিউরিটি বোঝানোর জন্য কিন্তু আমরা আয়ের পরে উইল দেবো, ঠিক আছে? স্যাল কিন্তু দেবো না, ঠিক আছে? যেহেতু শিওরিটি বোঝাচ্ছে যে সে যাবেই না, কোনো মতেই যাবে না, সেই জন্য কিন্তু আমরা আয়ের পরে উইল দেবো, ঠিক আছে? তাহলে মৃত্যুঞ্জয় কহিল, তাহলে মৃত্যুঞ্জয় প্রম্পটলি রিপ্লাইড মানে মৃত্যুঞ্জয় তৎক্ষণাৎ উত্তর দিল। কি উত্তর দিল? যে নো আই উইল নট গো, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, সন্ন্যাসী কহিল, তাহলে সন্ন্যাসী দেখুন কি বলা হচ্ছে, সন্ন্যাসী কহিল একবার দেখিয়ে আসিবার কৌতূহল নাই। তাহলে সন্ন্যাসী কহিল লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে সন্ন্যাসী জিজ্ঞাসা করেছিল, ঠিক আছে? আমরা সেইভাবেই কিন্তু রিপোর্টের যে ভার্ব সেটাকে সেইভাবেই কিন্তু লিখবো। দেখুন কি বললো, সন্ন্যাসী মানে দি মঙ্ক আস্কড, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন একবার দেখিয়ে আসিবার কৌতূহল নাই, তার মানে কি আরন্ট ইউ কিউরিয়াস মানে আপনি কি কৌতূহক নন? টু সি ইট ওয়ান্স এটা একবার দেখার জন্য, ঠিক আছে? তার মানে আরন্ট ইউ কিউরিয়াস টু সি ইট ওয়ান্স, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? একবার দেখিয়ে আসিবার ব্যাপারটাকে আমরা এইভাবে লিখলাম যে কি আপনি কি কৌতূহক নন, ঠিক আছে? আপনি কি কৌতূহক নন এটাকে একবার দেখার জন্য, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হচ্ছে? আমরা এইভাবেই কিন্তু বিষয়টাকে কিভাবে করলাম, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে কিন্তু ইন্টারোগেটিভ করেই কিন্তু বিষয়টাকে লিখলাম, ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? তারপরে দেখুন কি বলা হচ্ছে, মৃত্যুঞ্জয় কহিল না আমি দেখিতে চাই না। তাহলে না আমি দেখিতে চাই না, মৃত্যুঞ্জয় কহিল মানে মৃত্যুঞ্জয় রিপ্লাইড দেবো, ঠিক আছে? তাহলে না আমি দেখিতে চাই না তার মানে কি নো আই ডোন্ট ওয়ান্ট টু সি, একদম প্রেজেন্ট ইনডিফিনিটে কিন্তু বিষয়টাকে লিখবো। দেখুন সেইভাবেই করলাম। মৃত্যুঞ্জয় রিপ্লাইড মানে মৃত্যুঞ্জয় বলল, কি বলল? নো আই ডোন্ট ওয়ান্ট টু সি, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হয়েছে? একদম সহজ একটা ব্যাপার। আচ্ছা, তারপরে দেখুন লাস্ট লাইনটা কি আছে এখানে আছে, ভালো করে বুঝবেন এই লাইনটা। আমাকে যদি কৌপিন পড়িয়া ভিক্ষা করিয়া বাঁচিতে হয় তবু এখানে এক মুহূর্ত কাটাইতে ইচ্ছা করি না। তার মানে এক মুহূর্ত কাটাইতে ইচ্ছা করি না, এই ইচ্ছা করি না বা আমি চাই না, ঠিক আছে? আই ডোন্ট উইশও লিখতে পারেন বা আই ডোন্ট ওয়ান্টও লিখতে পারেন, ঠিক আছে? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? তাহলে আই ডোন্ট ওয়ান্ট দিয়েও লিখতে পারেন বা আই ডোন্ট উইশ দিয়েও লিখতে পারেন, ঠিক আছে? তাহলে এখানে এক মুহূর্ত কাটাইতে চাই না এই ব্যাপারটাকে আমরা কেমনভাবে লিখবো? আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট হিয়ার, ঠিক আছে? বুঝতে পারছেন? এইভাবে কিন্তু আমরা বিষয়টাকে শুরু করবো। দেখুন কি বলা হচ্ছে, তাহলে আই ডোন্ট ওয়ান্ট টু স্পেন্ড বা টু আপনি এখানে ওয়ান্টের জায়গায় উইশও লিখতে পারেন। টু স্পেন্ড আ সিঙ্গেল মোমেন্ট হিয়ার এখনও মানে এক মুহূর্ত আমি এখানে কাটাতে চাই না বা ইচ্ছা করি না। ইভেন আই হ্যাভ টু গো, যদি আমাকে যদিও কিনা কি করতে হয়, হ্যাভ টু গো বেগিং মানে ভিক্ষা করতে হয় কি করে, বেগিং ইন আ পিস অফ লয়েন ক্লথ ফর লিভিং মানে বেঁচে থাকার জন্য যদি আমাকে কৌপিন পরে এই যে লয়েন ক্লথ ব্যাপারটা মানে ধুতি জাতীয় একটা কাপড়, যে সেটা পরেও যদি ভিক্ষা করতে হয় তবু সেটাতেও সে রাজি আছে, মানে ভিক্ষা করেও যদি বাঁচতে হয় তাতেও সে রাজি, কিন্তু এখানে সে এক মুহূর্ত থাকতে চায় না, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা কেমনভাবে করলাম, তাহলে এইভাবেই কিন্তু আমরা আমাদের যে ট্রান্সলেশন প্রসেসটা এটাকে আমরা এখানে কমপ্লিট করে ফেললাম। আপনাদের যদি এখনও প্রবলেম থেকে থাকে তাহলে বিষয়টাকে কিন্তু আপনারা প্রথম থেকে দেখুন, অবশ্যই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখুন আমাদের পরবর্তী যে হোম টাস্কটা ছিল একটা প্রেসি ছিল, বারংবার এটাকে ভালো করে পড়ে মানে বোঝার চেষ্টা করুন, তারপরে আমরা চেষ্টা করছি কি বলেছে মানেটাকে বুঝিয়ে দেওয়া।
ঠিক আছে, পড়েছেন, বুঝতে পারছেন তাহলে কি বলতে চাইছে এখানে। দেখুন এখানে কি বলছে, এখানে বলা হলো আ পুয়ার বয় ওয়াজ এমপ্লয়েড, মানে কি একটা পুয়ার বয়কে এমপ্লয় করা হয়েছিল কি করতে, কোথায়, অ্যাট হাউস, একটা বাড়িতে, কার বাড়িতে, আর লেডি অফ র্যাঙ্ক, মানে একটা উচ্চপদস্থ মহিলার বাড়িতে, অ্যাজ আ সার্ভেন্ট, একটা চাকর হিসেবে। তার মানে একটি গরিব ছেলেকে উচ্চপদস্থ পদমর্যাদার এক মহিলার বাড়িতে চাকর হিসেবে নিযুক্ত করা হয়। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপরে দেখুন কি বলা হচ্ছে, ওয়ান ডে, একদিন, ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন ইন দি লেডিস ড্রেসিং রুম, মানে নিজেকে লেডিস যে ড্রেসিং রুম, সেই ড্রেসিং রুমে একা পেয়ে সেই ছেলেটি কি করছে, হি ওয়েটেড আ ফিউ মোমেন্টস, সেই সেখানে কিন্তু সে ফিউ মোমেন্টস অপেক্ষা করলো, টু টেক আ ভিউ, একটা কি করতে, টু টেক আ ভিউ মানে এক দৃশ্য দেখতে, অফ দি বিউটিফুল থিংস ইন দি রুম, মানে রুমের ভিতরের জিনিসপত্রগুলোকে। ঠিক আছে, মানে একদিন ভদ্রমহিলার ড্রেসিং রুমে নিজেকে একা পেয়ে সেই ছেলেটি সে ঘরে সুন্দর জিনিসগুলো দেখার জন্য কয়েক মুহূর্ত অপেক্ষা করেছিল। ঠিক আছে, তারপরে দেখুন, আ গোল্ড ওয়াচ রিচলি সেট উইথ ডায়মন্ডস, তার মানে কি, আ গোল্ড ওয়াচ একটা কিনা সোনার ঘড়ি, যেটা কিনা রিচলি সেট উইথ ডায়মন্ড, যাতে কিনা দামি দামি হিরে দিয়ে সেটা সাজানো আছে, সেরকমটা কি হচ্ছে, কট হিজ অ্যাটেনশন, তার কিন্তু দৃষ্টি আকর্ষণ করে, অ্যান্ড হি টুক ইট আপ ইন হিজ হ্যান্ড, এবং সে সেটাকে হাতে নেয়। তার মানে দামি হীরা দিয়ে সাজানো সোনার ঘড়িটি তার দৃষ্টি আকর্ষণ করলো এবং সে তা হাতে নিল। ঠিক আছে, তারপর দেখুন, ইমিডিয়েটলি আ উইশ অ্যারাউজ ইন হিজ মাইন্ড, সেই সঙ্গে সঙ্গে কিন্তু কি হলো, তাৎক্ষণিক তার মনে একটা ইচ্ছা জেগে উঠলো। কি ইচ্ছা, ইফ আই হ্যাড সাচ আ ওয়ান, মানে কি, যে আমার যদি এমন একটা হতো। ঠিক আছে, আফটার আ পজ, মানে কি কিছুক্ষণ বিরতি নেওয়ার পর, হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল, বাট ইফ আই টেক ইট, যদি আমি এটা নিই, আই শ্যাল বি আ থিপ, আমি একটা চোর হয়ে যাব। ঠিক আছে, অ্যান্ড ইয়েট, মানে কি, এবং তবুও কন্টিনিউড হি, মানে সে তবুও বলতে থাকলো, কি বলতে থাকলো, নো বডি সিজ মি, আমাকে কেউ দেখে না। তারপরে বলছে নো বডি বলে জিজ্ঞাসা চিহ্ন, তার মানে কি সত্যিই কি আমাকে কেউ দেখছে না, এরকমটা মানে। ঠিক আছে, আমাকে কেউ দেখে না, তারপরে বলছে নো বডি বলে জিজ্ঞাসা চিহ্ন দিল, তার মানে কি আমাকে কি সত্যি কেউ দেখছে না। ঠিক আছে, তারপর দেখুন, ডাজ নট গড হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, মানে ঈশ্বরও কিনা, যে কিনা সর্বত্র বিরাজ করেন, সিমি, সে কি আমাকে দেখছেন না, মানে ঈশ্বর যিনি সর্বত্র আছেন তিনি কি আমাকে দেখছেন না, এরকমটা। ঠিক আছে, তারপর দেখুন, ওভারকাম বাই দিস থটস, মানে কি সেই চিন্তাগুলি কাটিয়ে উঠে, অ্যান্ড লেইং ডাউন দি ওয়াচ, এবং ঘড়িটি রেখে, হি সেড, সে বলল, নো, না, আই উড রাদার বি পুয়ার, মানে আমি গরিবই থাকবো, বরং গরিবই থাকবো, অ্যান্ড কিপ মাই কনসায়েন্স, এই কনসায়েন্স মানে হচ্ছে বিবেক বা সাধুতা বা ন্যায়পরায়ণতাকেই কনসায়েন্স বলা হয়। ঠিক আছে, মানে আমার সাধুতা বজায় রাখবো, দ্যান বি রিচ অ্যান্ড বিকাম আ রক, এই রক মানে হচ্ছে বদমাস যে ব্যক্তি, শর্ট টাইপের ব্যক্তি, তাদেরকে রক বলা হয়। তার মানেটা কি হলো, যে সে চিন্তাগুলি কাটিয়ে ওঠে এবং ঘড়িটি রেখে সে বলল, না, আমি বরং ধনী ও বদমাস হওয়ার থেকে গরিব থাকবো ও সাধুতা বজায় রাখবো। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তাহলে বিষয়টাকে যখন বুঝেছেন ভালো করে, তখন চেষ্টা করুন কি বলতে চাইছে একটু সংক্ষিপ্তভাবে বোঝার। কি বলতে চাইছে তাহলে এখানে, এখানে বলতে চাইছে একটা গল্প বলেছে, কার গল্প, একটা পুয়ার এবং অনেস্ট একটা সার্ভেন্ট, তার কিন্তু গল্প এখানে বললো। এবং বিষয়টা কি বলতে চাইছে, বলছে যে একদিন একটা পুয়ার যে সার্ভেন্ট, সে যে কিনা এনগেজ ছিল হাউস হোল্ড ওয়ার্কে, একটা সার্ভেন্ট হিসেবে একটা র্যাঙ্কড লেডির বাড়িতে, সে একটা ঘরের মধ্যে, যে ঘরটা কিনা লেডির ড্রেসিং রুম, সেখানে একদিন সে সময় পায় এবং তার ইচ্ছা হয়, সে একটা ঘড়ি দেখতে পায়, সেই ঘড়িটাকে নেওয়ার তার ইচ্ছা হয়। কিন্তু সেই সময়ই সে উপলব্ধি করে, কি উপলব্ধি করে, সে উপলব্ধি করে যে সে যদি ঘড়িটাকে নেয় তাহলে সে কিনা চোর হিসেবে বিবেচিত হবে। তখন সে কি করে, তখন সে তার নিজের যে ডেজায়ার, নিজের যে ইচ্ছা, সেটাকে কন্ট্রোল করে এবং ডিসাইড করে, কি ডিসাইড করে যে চুরি সে করবে না, বরং সে গরিবই থাকবে এবং তার সাধুতা, তার যে অনেস্টি, সেটাকে কিন্তু সে বজায় রাখবে। এই বিষয়টাই বলতে চাইছে, তাই না? তাহলে দেখুন এই বিষয়টাকে একটা সুইটেবল টাইটেল দেওয়ার চেষ্টা করুন। দেখুন আমরা কিভাবে টাইটেলটাকে দিলাম, ভালো করে বুঝবেন। কি হলো, টেল অফ আ পুয়ার অ্যান্ড অনেস্ট সার্ভেন্ট, মানে একটা পুয়ার এবং অনেস্ট যে সার্ভেন্ট, সেই সার্ভেন্টের গল্প। ঠিক আছে,
ক্লিয়ার হয়েছে? দেখুন আমরা আনসারটাকে কিভাবে লিখছি ভালো করে ফলো করবেন, প্রত্যেকটা লাইন বুঝবেন কি বলা হচ্ছে। দেখুন কি বলা হলো, ওয়ান্স আ পুয়ার সার্ভেন্ট, মানে একদা একটা পুয়ার সার্ভেন্ট, একজন গরিব যে চাকর, সে হু গট এনগেজড, যে কিনা এনগেজড হয়েছিল, নিযুক্ত হয়েছিল, ইন দি হাউস হোল্ড ওয়ার্ক, মানে হাউস হোল্ড কাজে, বাড়ির কাজে, অফ 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 র্যাঙ্কড লেডি, অফ আ র্যাঙ্কড লেডি, মানে একটা র্যাঙ্কড লেডির বাড়িতে, উচ্চপদস্থ মহিলার বাড়িতে সে কি করলো, স আ কস্টলি ওয়াচ, একটা কস্টলি ওয়াচ দেখতে পেয়েছিল, ইন দি লেডিস রুম, মানে লেডির ঘরে, ঠিক আছে, অ্যান্ড ডেজায়ার টু হ্যাভ ইট, এবং সেটা পেতে তার ইচ্ছা হয়, ঠিক আছে। তারপর দেখুন, বাট হি রিয়েলাইজড, কিন্তু সে উপলব্ধি করে, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে, দ্যাট, যে হি উড বিকাম আ থিফ ইফ হি টুক, মানে সে যদি সেটা নেয় তাহলে সে চোর হয়ে যাবে, এমনটা সে কিন্তু রিয়েলাইজ করলো, ঠিক আছে। তারপর দেখুন, দেন হি কন্ট্রোল হিজ ডেজায়ার, তারপরে সে তার যে ডেজায়ার, যে ইচ্ছা, সেটাকে কন্ট্রোল করলো, অ্যান্ড ডিসাইডেড নট টু স্টিল, এবং চুরি করবে না সেটাকে সে স্থির করলো, ঠিক আছে। অ্যাজ হি নিউ দ্যাট, কারণ সে জানতো যে আ পুয়ার অ্যান্ড আ কনসাইন্স গাই, মানে একজন পুয়ার এবং ন্যায়পরায়ণ ব্যক্তি, ইজ বেটার দ্যান মিসক্রিয়েন্ট পারসন, একজন যে বদমাশ ব্যক্তি তার থেকে কিন্তু অনেক গুণ ভালো, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কিভাবে বিষয়টাকে লিখলাম, আপনাদের যাদের এখনো পর্যন্ত প্রবলেম হচ্ছে, আপনারা বিষয়টাকে, যে প্যাসেজটা দেওয়া আছে প্রেসি প্যাসেজটা, এই প্রেসি প্যাসেজটাকে বারংবার পড়বেন, যতক্ষণ না বুঝতে পারছেন ততক্ষণই বারংবার পড়বেন। পড়ার পরে দেখবেন আপনাদের মধ্যে একটা ব্রেন ম্যাপ তৈরি হবে, সেই ব্রেন ম্যাপ অনুযায়ী কিন্তু টাইটেলটা কিন্তু অবশ্যই ফার্স্ট সুইটেবল হওয়া চাই, এবং তারপরে কিন্তু সুইটেবল টাইটেল দেওয়ার পরেই কিন্তু আপনি যেটা বুঝেছেন সেই বিষয়টাকে কিন্তু নিজের ভাষাতে গুছিয়ে 1/3 করে লিখবেন, ঠিক আছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? তাহলে এইভাবে আমরা আমাদের যে প্রেসি প্যাসেজটা আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের পরবর্তী যে টাস্কটা ছিল সেটা দেখুন কি ছিল, একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল, কি, অন দি বোর্ড ক্যাপসেস ডিউরিং দি ইমার্শন অফ দুর্গা আইডল ইন বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গলে দুর্গা যে প্রতিমা, সেই দুর্গা প্রতিমা নিমজ্জনের সময় যে দুর্ঘটনা ঘটেছে, যে বোর্ড ক্যাপসেসটা হয়েছে, সেটা নিয়ে একটা রিপোর্ট লিখতে দেওয়া ছিল। দেখুন আমরা বিষয়টাকে কিভাবে লিখছি ফার্স্ট ভালো করে বুঝবেন। আমরা একটা টাইটেল দিলাম, কি টাইটেল দিলাম, ফার্স্ট টাইটেলটা এমন দিলাম কি, 5 কিল্ড অ্যাজ বোর্ড ক্যাপসেস ডিউরিং দি ইমার্শন অফ দুর্গা আইডল ইন বেঙ্গল, ঠিক আছে। তারপরে রিপোর্টের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা মেনটেন করা হলো। তারপরে ফার্স্ট প্যারাগ্রাফে আমরা যে বিষয়টা ঘটেছে তার একটা সংক্ষিপ্ত রূপ ইন্ট্রোডাকশন হিসেবে দেখব। দেখুন কি বলা হচ্ছে, বলা হলো, অন দি আফটারনুন অফ দি ইমার্শন, মানে ইমার্শনের আফটারনুনে, ঠিক আছে, মানে বিজয়ার আফটারনুনে, বিকেলবেলায়, 5 পার্সনস স্যাঙ্ক, মানে 5 জন ব্যক্তি তারা কি হয়, তলিয়ে যায় বা ডুবে যায়, উইথ দি আইডল অফ দুর্গা, মানে দুর্গা প্রতিমার সাথে, অ্যাট দুমিনদাহা, মানে দুমিনদাহা পুলে, ঠিক আছে, অ্যাট বেলডাঙ্গা এরিয়ায়, ইন মুর্শিদাবাদে। তাহলে কি বলা হলো, মুর্শিদাবাদের যে বেলডাঙ্গা এরিয়া, সেখানে দুমিনদাহ যে পুল, সেই পুলে 5 জন ব্যক্তি বিজয়ার আফটারনুনে, অর্থাৎ বিকেলবেলাতে, তারা দুর্গা প্রতিমার সঙ্গে কিন্তু তলিয়ে যায়, ঠিক আছে। তারপর দেখুন, আফটার অ্যাবাউট 3 আওয়ার্স, 3 ঘন্টা বাদে, দি লোকাল ইউথস, মানে এলাকার যে ছেলেরা, তারা সার্চড, খোঁজাখুঁজি করে, অ্যান্ড রিকভার্ড, এবং রিকভার করে, দি ডেড বডিজ অফ 4 পিপলের ডেড বডিজ তারা রিকভার করে। অ্যানাদার বডি ওয়াজ লেটার রিকভার্ড, অন্য বডিটা কিন্তু পরে পাওয়া যায়, ঠিক আছে। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? তাহলে যে বিষয়টা আমরা লিখতে চলেছি তার একটা ইন্ট্রোডাকশন, সংক্ষিপ্ত একটা ব্যাপার, সে আমরা কিন্তু এই ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে দেখলাম, ঠিক আছে। এবারে দেখুন সেকেন্ড প্যারাগ্রাফে আমরা কি দেখব, সেকেন্ড প্যারাগ্রাফে আমরা দেখব যে বিষয়টা ঘটেছে তার ডিটেলসে আমরা বিষয়টাকে দেখব। দেখুন কি বলা হচ্ছে এখানে বলা হলো, অ্যাকর্ডিং টু লোকাল পুলিশ সোর্সেস, মানে লোকাল পুলিশ সোর্সের মত অনুযায়ী, তাদের মত অনুযায়ী কি বলা হচ্ছে, দি দুর্গা আইডল অফ দি হাজরা ফ্যামিলি, মানে হাজরা ফ্যামিলির যে দুর্গা প্রতিমা, সেটা ফ্রম বেলডাঙ্গার যে হাজরা ফ্যামিলির দুর্গা প্রতিমা, সেটা ওয়াজ টেকেন টু ডুমিন্দা পুল, মানে ডুমিন্দা যে পুল, সে জলাশয়, সেখানে নিয়ে যাওয়া হয় ফর ইমার্শন, মানে বিসর্জনের জন্য, ঠিক আছে। তারপর দেখুন, অ্যাট অ্যারাউন্ড 4:45, মানে 4:45, পৌনে 5টা নাগাদ, ইন দি আফটারনুন, বিকেলবেলায়, বাম্বু স্ট্রাকচার ওয়াজ টাইড, মানে একটা বাঁশের কিন্তু স্ট্রাকচার একটা তৈরি করা হয়, বিটুইন দি টু বোর্ডস, দুটো বোর্ড নিয়ে বা দুটো বোর্ডের মধ্যে, অ্যান্ড দি আইডল ওয়াজ টেকেন টু দি মিডল অফ দি পুল, ঠিক আছে, বিল লিখবেন না, পুল লিখবেন, ঠিক আছে, অফ দি পুল, মানে সেই যে জলাশয়, সেই জলাশয়ের মাঝখানে নিয়ে যাওয়া হয়, তাহলে এই বিলটা কিন্তু পুল হবে, ঠিক আছে। অ্যান্ড ইট ফেল অন
বোট ডিউরিং ইমার্শন, এবং ইমার্শনের সময় কিন্তু সেই প্রতিমাটা একটা যে বোট সেই বোটের উপরে পড়ে যায়, মানে জলে না পড়ে সেটা কিন্তু বোটের উপরেই পড়ে। ঠিক আছে, তারপরে দেখুন তার ফলে কি হলো, লোকাল সোর্সেস সেড, মানে লোকাল যে সোর্স সেগুলো তারা কি বলছে, সেড দেয়ার ওয়্যার অ্যাট লিস্ট 50 প্যাসেঞ্জার্স অন দি বোটস, মানে বোটগুলোতে 50 প্যাসেঞ্জার ছিল। দি রেস্ট কুড সুইম, মানে বাকিরা কিন্তু সুইম করে, সাঁতরে পার হয়। বাট অ্যাট লিস্ট 5 পার্সনস ডায়েট, কিন্তু 5 জন মারা যায় আফটার বিং ফ্লোটেড, চাপা পড়ে আন্ডার দি দুর্গা আইডল, মানে দুর্গা প্রতিমার নিচে চাপা পড়ে কিন্তু 5 জন মারা যায়, বাকিরা কিন্তু তারা সাঁতরে পালিয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখুন হাউ এভার দি ডিস্ট্রিক্ট পুলিশ হ্যাজ অ্যাডমিটেড দি রেস্ট্রিকশন, মানে ডিস্ট্রিক্ট পুলিশ কি স্বীকার করেছে যে দি রেস্ট্রিকশন ডিরেক্টেড বাই দ্য হাইকোর্ট, মানে হাইকোর্টের যে ডিরেকশন দেওয়া হয়েছিল, যে বিধিনিষেধগুলো দেওয়া হয়েছিল, ওয়্যার নট কম্পিলড উইথ অ্যাট অল, কোনোভাবে কিন্তু সেগুলোকে মান্য করা হয়নি বা মানা হয়নি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে যেভাবে বিষয়টা ঘটেছে সেই বিষয়টাই কিন্তু আমরা একটা যেহেতু আমাদের ওয়ার্ড লিমিটস আছে সেই কারণে আমরা সংক্ষেপে লেখার চেষ্টা করলাম। ঠিক আছে, আপনাদের যদি মনে হয় যে এর মধ্যে এখনও কিছু ইনক্লুড করতে হবে তো বিষয়টাকে আপনারা নিজের মতো করে নেবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবেই কিন্তু আমরা মেন যে প্যাসেজটা অর্থাৎ সেকেন্ড যে প্যারাগ্রাফটা যেখানে পুরো ডিটেলসে বিষয়টাকে লিখতে হয় সেইভাবে কিন্তু আমরা বিষয়টাকে লিখলাম। তারপরে দেখুন থার্ড প্যারাগ্রাফে আমরা কি দেখব, যে বিষয়টা কিনা লেস ইম্পর্টেন্ট সেটাকে আমরা দেখব। দেখুন কি বলা হচ্ছে, দি বোর্ডম্যান ক্লেমস দ্যাট, মানে যে মাঝি সে কি দাবি করছে, সে দাবি করে যে 50 পিপল ফোর্সিবলি ক্লাইম্বড ইনটু দি 2 বোটস, জোর করে কিন্তু 50 জন কি করে সেই দুটো নৌকায় উঠে পড়ে, অ্যান্ড দ্যাট দিস কস্ট, এবং তার ফলেই কিন্তু অ্যান্ড দ্যাটটা লিখবেন না, অ্যান্ড দিস কস্ট দি ডিজাস্টার, এবং তার ফলে কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। ঠিক আছে, তারপরে দেখুন অ্যাকর্ডিং টু আই উইটনেস, মানে যারা প্রত্যক্ষদর্শী তাদের মত অনুযায়ী কি বলা হচ্ছে, আফটার দি বোট স্যাঙ্ক, মানে বোটটা ডুবে যাওয়ার পর, ইট ওয়াজ থট দ্যাট, এমনটা ভাবা হয়েছিল যে এভরিওয়ান হ্যাড রিকভার, সবাই হয়তো মানে রিকভার করেছে, সবাই হয়তো উঠে পড়েছে। ঠিক আছে, বাট দি সার্চ বিগ্যান, কিন্তু খোঁজাখুঁজি শুরু হয় কখন, আফটার লার্নিং অফ দি ডিসঅ্যাপিয়ারেন্স, মানে নিখোঁজ হওয়ার পর যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেই নিখোঁজটা যখন সবাই জানতে পারলো তারপরে কিন্তু খোঁজাখুঁজি শুরু হয়। ঠিক আছে, বাই দেন, সেই সময়ের মধ্যে হাউএভার, যাই হোক, 2 hours হ্যাড পাস্ট, 2 ঘন্টা হয়ে গেছে, অ্যান্ড ইট ওয়াজ টু লেট, এবং তখন কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে কিন্তু আমরা কি করলাম, আমাদের যে রিপোর্ট টাস্কটা ছিল এইভাবেই কিন্তু আমরা এই বিষয়টাকে এইভাবেই কমপ্লিট করলাম। আপনারা যেমনভাবে লিখছেন সেরকমভাবে কিন্তু প্রতিনিয়ত টাস্কগুলোকে জমা দিতে থাকুন, আমরা কিন্তু ডেলি বেসিকে সেগুলোকে চেক করে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমাদের এই রিপোর্ট প্রসেসটা, আমরা রিপোর্ট যে টপিকটা আমরা কমপ্লিট করে ফেললাম। তারপরে প্রতিদিনকার বেসিকে আমরা যে প্রিপোজিশনটা শিখছি, আজকে আমাদের প্রিপোজিশনটা হচ্ছে আন্ডার। দেখুন ফার্স্ট কি দেখবো, নাম্বার 1 কি বলা হচ্ছে, দেখুন এখানে বলা হলো নিচে বোঝাতে। নিচে বোঝাতে মানে ব্যাপারটা কি, এক্সাম্পলটা ফলো করুন বুঝতে পারবেন যে কি, এটা জানেন যে আন্ডার মানে নিচেই হয়, দি ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, মানে ক্যাটটা টেবিলের নিচে। ঠিক আছে, সহজ ব্যাপার। নাম্বার 2 দেখুন কি বলা হচ্ছে, অধীনে অর্থ বোঝাতে। তাহলে অধীনে অর্থ বোঝাতে মানে এটা কি, মানে হচ্ছে দেখুন দি বিল্ডিং ইজ আন্ডার কনস্ট্রাকশন, মানে বিল্ডিংটা কি এখনো কনস্ট্রাকশনের অধীনে আছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 3 দেখবো আমরা কি বলা হচ্ছে, ভালো করে ফলো করবেন। বলা হচ্ছে ছোট, কম পরিমাণ বা বয়স বোঝাতে আমরা কিন্তু আন্ডার ইউজ করে থাকি। দেখুন কি বলা হচ্ছে এখানে, এক্সাম্পলটা ফলো করুন, সি ইজ আন্ডার 19, মানে সে আন্ডার 19 মানে 19-এর কম তার বয়স, এমনটাই বলা হচ্ছে। ঠিক আছে, ছোট বা কম পরিমাণ বোঝাচ্ছে, তাই না, তাই আন্ডার ইউজ করলাম। তারপরে দেখুন হার হাজব্যান্ড আর্নস আন্ডার 8,000, তাহলে এখানে এই যে 8,000 এটাও কম পরিমাণ বোঝাচ্ছে যে তার হাজব্যান্ডের ইনকাম কিন্তু 8,000-এর কম, তাহলে এই আন্ডার 8,000 কিন্তু আমরা লিখলাম, তাহলে এখানেও কম বোঝাচ্ছে সেই কারণে আমরা আন্ডার ইউজ করলাম। ঠিক আছে, বোঝা গেছে। আচ্ছা, তারপরে নাম্বার 4 দেখুন বোঝাচ্ছে কি, অবস্থা বোঝাতে। অবস্থা মানে ব্যাপারটা কি, দেখুন এক্সাম্পলটা ফলো করুন, হি ইজ আন্ডার সেন্টেন্স টু ডেথ, মানে তার মৃত্যুর পরোয়ানা জারি আছে, মানে সে মৃত্যুর ফাঁসি কাটে ঝুলবে এরকম একটা ব্যাপার, তার মানে কি হি ইজ আন্ডার সেন্টেন্স টু ডেথ। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবেই আমাদের প্রিপোজিশন যে টাস্কটা সেটা আমরা কমপ্লিট করে ফেললাম। তারপরে দেখুন প্রতিদিন বেসিকে আমরা যে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি করে থাকি, আজকে আমাদের যে টাস্কটা ছিল সেটা দেখে কি ছিল, তারপর আমরা এগোচ্ছি। দেখুন কিভাবে আমরা দেখছি বিষয়টাকে। নাম্বার 1 কি আছে, পিক আপ স্টিক্স। এই যে পিক আপ স্টিক্স ব্যাপারটা আছে, এটাকে কি করতে বলা হয়েছে, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে
ভালো করে বুঝবেন, এই যে পিক আপ স্টিক্স এটা কিন্তু কিসে আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু আছে। তাহলে আপনি কি করবেন, লেট দিয়ে কিন্তু বিষয়টাকে করবেন। দেখুন আমরা সেইভাবেই কিন্তু করব। তাহলে কি করলাম, লেট দি স্টিক্স, এই যে দি নেই, আপনি লেট স্টিক্স লিখবেন, দি লেখার দরকার নেই, যেহেতু এখানে স্টিক্স নেই, স্টিক্সের আগে দি নেই, তাহলে লেট স্টিক্স বি পিকড আপ। ঠিক আছে, লেট স্টিক্স বি পিকড আপ। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্সে যেরকমভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেরকমভাবেই কিন্তু আমরা করে ফেললাম। ঠিক আছে, তারপর দেখুন নাম্বার 2 কি বলা হচ্ছে, নেগেটিভ করতে বলা হচ্ছে। কি বলছে, নাও ইট ইজ কোল্ড অ্যাট মর্নিং। তাহলে নেগেটিভ যখন আমরা করব সেন্সটাকে কিন্তু একই রাখবো, কিন্তু সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তার মানে কি, নাও ইট ইজ নট ওয়ার্ম অ্যাট মর্নিং, এরকমভাবে করব, নাও ইট ইজ কোল্ড অ্যাট মর্নিং। তার মানে আমরা সেন্সটাকে একই রাখবো, রেখে কি করব, নাও ইট ইজ ওয়ার্ম, ইট ইজ নট ওয়ার্ম অ্যাট মর্নিং। ঠিক আছে, দেখুন আমরা সেইভাবেই কিন্তু বিষয়টাকে করলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 3 দেখুন কি বলা হচ্ছে, এখানে কিন্তু অ্যাফার্মেটিভে চেঞ্জ করতে হবে বিষয়টাকে। কি বলছে, দি শার্ট ইজ নট চিপ। তাহলে সস্তা নয়, চিপ নয়, তার মানে অ্যাফার্মেটিভে করলে কি আসবে, সেন্টেন্সের কিন্তু মিনিংটা বা সেন্সটা একই থাকবে, কিন্তু অ্যাফার্মেটিভ করব। ঠিক আছে, তার মানে কি, দিস শার্ট ইজ ভেরি কস্টলি, এরকমভাবেই করব। দেখুন সেইভাবে কিন্তু আমরা বিষয়টাকে করলাম। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 4 দেখুন কি বলা হচ্ছে, এখানে কিন্তু ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। কি বলছে, আই সেড টু হার, আই সেড টু হার, ডু ইউ স্টিল রিমেম্বার মি। তাহলে এখানে দেখুন ইন্টারোগেটিভ সাইন আছে, তার মানে কিন্তু রিপোর্টেড ভার্ব হিসেবে কিন্তু আপনাকে আস্কড নিয়ে আসতে হবে। এবং এই যে রিপোর্টিং যে স্পিচ, এখানে কিন্তু যেহেতু ডু আছে, WH ওয়ার্ড নেই, তাই কিন্তু আপনাকে লিঙ্কার হিসেবে কিন্তু ইফ নিয়ে আসতে হবে। যে নিয়মটা, সেই নিয়মটাই কিন্তু একবার স্মরণ করিয়ে দিলাম। তাহলে সেইভাবেই আমরা বিষয়টাকে করছি। দেখুন কি বলা হচ্ছে, আই আস্কড হার, তাহলে রিপোর্টেড ভার্ব হিসেবে আস্কড নিয়ে আসলাম, আই আস্কড হার, ইফ লিখলাম, তারপরে লিঙ্কার হিসেবে, তারপরে এই ইউ বলতে কিন্তু হারের কথা বোঝানো হচ্ছে, তাই আমরা সি লিখলাম, সিলটাকে দেন করে দিলাম, রিমেম্বারটাকে রিমেম্বার্ড করে দিলাম, মিটা কিন্তু মি বোঝাচ্ছে তাই মি লাগলাম। ঠিক আছে, তাহলে আই আস্কড হার ইফ সি দেন রিমেম্বার্ড মি। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নাম্বার 5 দেখুন কি বলা হচ্ছে, ডেডিকেটেড যেটা লেখা আছে সেখানে আপনাকে নাউন ফর্ম করে লিখতে হবে। বিষয়টাকে ভালো করে ফলো করবেন। আপনি যখন করতে চাইছেন বিষয়টাকে, অনেকে অনেকভাবে করছেন বিষয়টা, কিন্তু কারোরই কিন্তু সঠিক ভার্ব চুজ করা এখানে হচ্ছে না। যেহেতু ডেডিকেটেড এখানে ভার্ব আছে, তাহলে এই ডেডিকেটেড ভার্বটাকে যখন আপনি নাউন করে দিচ্ছেন, তার পরিবর্তে কিন্তু একটা সুইটেবল ভার্ব নিয়ে আসতে হবে। ঠিক আছে, গেভ কিংবা মেড এইরকম কোনো ভার্ব সব ক্ষেত্রে কিন্তু ইউজ করা যায় না। ঠিক আছে, তাহলে ডেডিকেটেড এর যে সুইটেবল একটা ভার্ব, সেটা আপনি কনফার্ট কিন্তু লিখতে পারেন। দেখুন আমরা সেইভাবেই বিষয়টাকে করব। কি করা হলো, ভালো করে বুঝবেন, হি কনফার্ট আর ডেডিকেশন, he conferred our dedication of his life at the altar of our country। তাহলে বুঝতে পারছেন কিভাবে কি বলা হচ্ছে, মানে কি বলা হচ্ছে, ডেডিকেশন যে ব্যাপারটা, এর কিন্তু একটা সুইটেবল যে ভার্ব, মানে এটাকে যখন আপনি নাউন করছেন, তার কিন্তু একটা সুইটেবল ভার্ব কিন্তু আপনাকে এখানে আনতে হবে। তাহলে আমরা কি আনলাম, কনফার্ট নিয়ে আসলাম, সেকেন্ড ফর্ম করলাম, যেহেতু ডেডিকেটেড আছে তাই কিন্তু আমরা সেকেন্ড ফর্ম নিয়ে আসলাম। ঠিক আছে, তাহলে কি হলো, CONFER হবে, CONFER, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, তাহলে সেকেন্ড ফর্ম আমরা আর কিন্তু হবে। ঠিক আছে, এই কনফার্ম মানেটা কি, এই মানেটা হচ্ছে অর্পণ করা। ঠিক আছে, তাহলে বোঝা গেছে ব্যাপারটা কিভাবে আমরা করলাম। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 6 ভালো করে ফলো করুন। কি বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে কি করতে হবে, সেন্টেন্স দুটোকে জয়েন করতে হবে। তাহলে দেখুন কি বলা হচ্ছে, হি ফিনিশড দি ওয়ার্ক, হি ওয়েন্ট আউট ইমিডিয়েটলি, মানে যেই কিনা সে কাজটাকে শেষ করলো তখনই কিন্তু সে বেরিয়ে পড়লো। তাহলে এই যে যেই কিনা সেই কিনা বোঝাচ্ছে আপনাকে কি করতে হবে, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে হবে। দেখুন আমরা সেইভাবেই বিষয়টাকে করলাম। কি করলাম, অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড দি ওয়ার্ক, তারপরে কমা দিলাম, দিয়ে লিখলাম হি ওয়েন্ট আউট। ইমিডিয়েটলি কিন্তু আর লিখবো না, অ্যাজ সুন অ্যাজ এর ব্যাপারটা কিন্তু ইমিডিয়েটলিটাকে টেনে আনছে। বোঝা গেল ব্যাপারটা। তাহলে হি ফিনিশড দি ওয়ার্ক, হি ওয়েন্ট আউট ইমিডিয়েটলি, তাহলে যেই কিনা সেই কিনা ব্যাপারটা বোঝাচ্ছে, তাই আমরা কি করলাম, অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলাম, অ্যাজ সুন অ্যাজ হি ফিনিশড দি ওয়ার্ক, হি ওয়েন্ট আউট। বোঝা গেল ব্যাপারটা। আচ্ছা, তারপরে দেখুন নাম্বার 7 কি আছে, এখানে আপনাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে কি করব, কমপ্লেক্স সেন্টেন্স মানে একের অধিক ভার্ব রাখতে হবে। তাহলে বার্কিং ডগস সেলডম বাইট, তাহলে কিভাবে করছি দেখুন, বার্কিং ডগস সেলডম বাইট, এই বিষয়টাকে আমরা কিভাবে করব, দি ডগস হুইচ বার্ক,
হুইচ কেন লিখলাম? কারণ ডগস হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী, তাই কিন্তু হুইচ হবে, হু কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে দি ডগস হুইচ বার্ক। ঠিক আছে, যেহেতু এখানে ডগস লেখা আছে তাই কিন্তু এখানে বার্কস হবে না, বার্ক হবে। ঠিক আছে, তাহলে দি ডগস হুইচ বার্ক, তারপরে কমা দিলাম, দিয়ে কি লিখলাম? সেলডম বাইট। তাহলে দেখুন এই যে বার্ক একটা কিন্তু ভার্ব হয়ে গেল, আবার বাইটও কিন্তু একটা ভার্ব হয়ে গেল, অর্থাৎ আমরা কমপ্লেক্স করে ফেললাম। ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নাম্বার 8 দেখুন কি বলা হচ্ছে, এখানে অ্যাসাটিভে চেঞ্জ করতে বলা হয়েছে। এটা এক্সক্লেমেটরি আছে, হাউ লাকি দি চেরি সিডস আর। তাহলে চেরি সিডসটা খুব লাকি, তাই না? এরকমভাবেই করবো, খুব সহজ একটা ব্যাপার। দেখুন, দি চেরি সিডস আর ভেরি লাকি, দি চেরি সিডস আর ভেরি লাকি। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, নাম্বার 9 দেখুন কি বলা হচ্ছে, এখানে নেগেটিভ করতে বলা হয়েছে। কি বলা হচ্ছে? দিস ফ্যাসিলিটিস, এখানে THEAC লিখবেন। ঠিক আছে, তাহলে ফ্যাসিলিটিস হবে, তাহলে THEAC, দিস ফ্যাসিলিটিস আর রেয়ার হিয়ার। তাহলে এখানে রেয়ার, তাহলে রেয়ারের এই যে ব্যাপারটা আপনি যখন নেগেটিভ করবেন তখন আমরা কিভাবে করব? যে দিস ফ্যাসিলিটিস আর নট কমন হিয়ার, তাহলে এখানেও কিন্তু THEAC করবেন। ঠিক আছে, THEAC, তাহলে দিস ফ্যাসিলিটিস আর নট কমন হিয়ার। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমাদের এই যে গ্রামার যে পার্টটা আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে আমাদের যে ভোকাবুলারি পার্টটা আছে, দেখুন কি ছিল এখানে দেওয়া ছিল বাইট দি বুলেট। ফার্স্ট, বাইট দি বুলেট এর মানেটা কি? এর মানেটা হচ্ছে কোনো পেনফুল বা আনপ্লিজেন্ট যে সিচুয়েশন, যেটাকে কিনা কখনো অ্যাভয়েড করা যায় না, এরকম সিচুয়েশনকে সহ্য করাকে আমরা বাইট দি বুলেট বলে থাকি। বোঝা গেছে? তাহলে কি বললাম যে কোনো পেনফুল বা আনপ্লিজেন্ট সিচুয়েশন, যেগুলোকে কিনা কখনো অ্যাভয়েড করা যায় না, সেই রকম সিচুয়েশনকে সহ্য করাকে বলা হয় বাইট দি বুলেট। ঠিক আছে, এক্সাম্পলটাকে ফলো করুন। কি বলা হলো? দি সিনার অলওয়েজ বাইট দি বুলেট, দি সিনার অলওয়েজ বাইট দি বুলেট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে সেকেন্ডটা কি আছে? সেকেন্ডটা আছে আ পিস অফ কেক। আ পিস অফ কেক মানে কি? মানে হচ্ছে যা কিছু সহজে নিষ্পত্তি করা যায় এমন কিছু। মানে কি? সামথিং দ্যাট ইজ সিম্পল টু অ্যাকমপ্লিশ। কি বললাম? যে যা কিছু সহজে নিষ্পত্তি করা যায়, মানে সামথিং দ্যাট ইজ সিম্পল টু অ্যাকমপ্লিশ, এরকম কিছু হলে আমরা কি করি? আ পিস অফ কেক কিন্তু ইডিয়মসটা কিন্তু ইউজ করে থাকি। দেখুন সেরকমভাবে কি করা হলো, এখানে এক্সাম্পলটাকে ফলো করুন। কি বলা হচ্ছে? দি কোশ্চেন ওয়াজ নাথিং বাট আ পিস অফ কেক, মানে দি কোশ্চেন ওয়াজ নাথিং বাট আ পিস অফ কেক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তারপরে দেখুন কি আছে, কাপ অফ জো। কাপ অফ জো মানে কি? কাপ অফ জো মানে হচ্ছে আ কাপ অফ কফি। ঠিক আছে, কাপ অফ জো মানে আ কাপ অফ কফি। ভালো করে ফলো করুন, এক্সাম্পলটাকে কি করা হলো, ইউ হ্যাভ কাম টু মাই হাউস ফর দি ফার্স্ট টাইম, সো ইউ শুড হ্যাভ আ কাপ অফ কফি। ঠিক আছে, ইউ হ্যাভ কাম টু আওয়ার হাউস ফর দি ফার্স্ট টাইম, সো ইউ শুড হ্যাভ আ কাপ অফ কফি। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপরে দেখুন নেক্সট কি আছে, আ উই বিট। আ উই বিট মানে কি? এর মানে হচ্ছে খুব অল্প পরিমাণে। ঠিক আছে, খুব অল্প পরিমাণে হলে আমরা আ উই বিট ইউজ করি। দেখুন কি বলা হলো এখানে বলা হলো ইউ হ্যাভ বিন আ উই বিট লেট, ইউ হ্যাভ বিন আ উই বিট লেট। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরে দেখুন কি আছে, র্যাঙ্ক অ্যান্ড ফাইল। এই র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে কি? র্যাঙ্ক অ্যান্ড ফাইল মানে হচ্ছে সাধারণ সদস্য, কিন্তু কোনো লিডারের কথা বলা হবে না, সাধারণ সদস্যের কথা জাস্ট বলা হবে। তার মানে কি? দি অর্ডিনারি ওয়ার্কার্স অর মেম্বার্স অফ আ কোম্পানি অর অফ আ অর্গানাইজেশন বাট নট আ লিডার। বোঝা গেল? মানে কি? দি অর্ডিনারি ওয়ার্কার্স বা মেম্বারের কথা বলা হবে কোনো কোম্পানি বা কোনো অর্গানাইজেশনে, কিন্তু সেখানকার লিডারের নয়। এরকম কোনো কথা হলে কিন্তু আমরা র্যাঙ্ক অ্যান্ড ফাইল ইউজ করে থাকি। ঠিক আছে, দেখুন আনসারটাকে ফলো করুন, এক্সাম্পলটাকে কিভাবে কি বলা হলো, দি সেক্রেটারি ইজ ওয়েল রেসপেক্টেড অ্যামং হিজ র্যাঙ্ক অ্যান্ড ফাইল, দি সেক্রেটারি ইজ ওয়েল রেসপেক্টেড অ্যামং হিজ র্যাঙ্ক অ্যান্ড ফাইল। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু আমরা আমাদের যে টাস্কগুলো ছিল সেগুলোকে আমরা কমপ্লিট করে ফেললাম। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বন্ধুদের সঙ্গে প্রচুর মাত্রায় শেয়ার করুন। তাহলে আমরা প্রতিদিন বেসিকে যে সমস্ত টাস্কগুলোকে এইভাবে ভিডিও সলিউশনের মাধ্যমে আপনাদেরকে উপহার দিয়ে থাকছি, আগামীতেও কিন্তু এইভাবে দিতে থাকবো। ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই কমপ্লিট করলাম, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ।